চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা ৮। ফরাজ চিত্রার দিকে এগিয়ে আসে। বুড়ো কোচকে জিজ্ঞেস করলো, বলো বিবিজান, কোথায় গিয়েছিলে? শরীরটা কেমন অস্থির লাগছিল। ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি, তবে বাইরে এত ঠান্ডা, বেশিক্ষণ থাকতে পারলাম না। আর আপনি এখানে কি করছেন? খারাপ একটা স্বপ্ন দেখলাম, পাশে তোমায় পেলাম না। যে ভয় দূর করবো জড়িয়ে ধরে। আপনিও ভয় পান? খোঁচা মেরো না বউ, আমি ধরলে কিন্তু একেবারে জায়গা মতো খোঁচা মেরে দিব, তখন সামলে নিতে পারবে না। চিত্রা আশেপাশে একবার তাকালো, তারপর ফরাজের দিকে রেগে তাকিয়ে বলল, আপনার খোঁচা সামলাতে না পারলে তো। চিত্রা আশেপাশে একবার তাকালো, তারপর ফরাজের দিকে রেগে তাকিয়ে বলল, আপনার খোঁচা সামলাতে না পারলে তো এতদিন যাবৎ সংসার করা হতো না। তুমি সংসার করছো তো কি করছি বলে আপনার মনে হচ্ছে? সবাই করছো সংসার ভাতে। সংসারে একটা বাচ্চা নেই, সে আবার করছে সংসার। আগে ডজন খানেক এলাহি পয়দা করে প্রমাণ করো তুমি সংসারী নারী, সংসার করছো। সংসারী প্রমাণ করতে বাচ্চার কি সম্পর্ক? ওইটা বুঝলে তো তোমার নাম আবুলের নাতনি হতো না বউ। বউ, তোমার মাথায় জৈব সারটা বোধ করি প্রয়োজন মতো নেই। সকাল সকাল অপমান করলেন কেন? কোলে তুলে চুমু দেওয়ার কথা ছিল নাকি? এমন করে বলছেন কেন? বলবো না? এই ভোরে ঘুমটা ভাঙার পর আমার শরীর কত খারাপ হয় জানো না? শরীরের এত জটিল কন্ডিশন নিয়েও বুঝি বউ থাকলে ছটফট করতে হয়। কি হয়েছে? ইস, যেভাবে বলছো বোঝো না কিছু। রুমে আসো, ব্যথায় বুক পুড়ে যাচ্ছে আমার। ও মা, কোথায় ফুলেছে, কোথায় পুড়েছে দেখি? কোথায় পড়েছে তা জানি না, কি ফুলেছে সেটা তো বলুন। যেটা ফোলার কথা সেটাই ফুলেছে। খুলে দেখাই? নাউজিবিল্লাহ, আপনি এত ঠোটকাটা কেন? ফরাজ বুড়ো কোচকে বইয়ের দিকে তাকিয়ে বলল, বুকের ব্যথায় কথা বলছিলাম, ব্যথায় বুকটা ফুলে ফেটে যাচ্ছে। চিত্রা কচ্চুখান লজ্জা পড়ে যায় যেন। তাকে লজ্জায় লাল হতে দেখে ফরাজ খপ করে তাকে টেনে নিয়ে হাতে একটা চুমু খেলো। চিত্রার গায়ে চাদরটা টেনে দিয়ে সিঁড়িতেই খুলে ফেলতে নিল। চিত্রা ধমকে উঠল। ওঠার চেষ্টা করতেই ফরাজ তাকে কোলে তুলে নিল, গায়ের ওপর চাদরটা দিয়ে বলল, বাইরে অনেক ঠান্ডা বউ, চলো ভেতরে গিয়ে তোমায় গরম করে দিই। ঘাম না ছুটিয়ে ছাড়ছি না। ফরাজ এত মৃদু চিৎকার পৌঁছালো না। রুমে তো যাই আগে, আমার নাম তোমার মুখে গর্জন উঠবে জয় বাংলার মিছিলের মতো। বলে চিত্রাকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল ফরাজ। আজ আর ছাড়াছাড়ি নাই বউ। বাবা ডাক না শোনা অবধি ওই শীতে আরো দরজা খুলছি না। নেশা লেগেছে আপনার, তেঁতুল জল খাওয়াতে হবে। ফরাজ বউকে নিয়ে রুমে যেতে যেতে বাঁকা হেসে গান ধরলো। নেশা নেশা লেগেছে, প্রেমের নেশা, তাই ফরাজ দিবে আজকে চিত্রাকে শশা। চিত্রা আশ্চর্য হতেই ফরাজ জিহ্বা কেটে বলল, উফ সরি, ভুল রিলিক্স। বলেই দাঁত টিপে হেসে পুনরায় গান ধরলো। নেশা নেশা লেগেছে, প্রেমের নেশা, তাই মজনু দিল লায়লাকে শশা। এলাহি বাড়ির সবাই দাঁড়িয়ে আছে সেই পুরনো পুকুর পাড়টার সামনে। ইতিমধ্যে পুলিশ এসেছে। আজ নতুন মুখ, একজন মহিলা অফিসার। আগে তদন্তকারীর বদলি হয়েছে। নতুন অফিসারের নাম অনুলিপি হাওলাদার। শান্ত পরিমিত ভঙ্গিতে তিনি চারপাশ খুঁটিয়ে দেখেছেন, প্রয়োজনীয় প্রশ্ন করেছে, তারপর লোকজনকে নির্দেশ দিলেন। পুকুরের কালচে পানি ভেঙে লাশ তোলা হলো। হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা চলল নির্বিকার তৎপরতার সাথে। পুরো ঘটনা বাড়ির মানুষজন যেন স্তব্ধ হয়ে গেল, কেবল ফরাজ এলাহি ব্যতীত। তার চোখে শোক নয়, আতঙ্ক নয়, বরং অঙ্ক কষার ব্যস্ততা। অঙ্কে পারদর্শী ফরাজের কাছে এই মুহূর্তে সব মিলে এলোমেলো হয়ে গেল। হওয়াই স্বাভাবিক। যে রাসুকে সে নিজের হাতে খুন করতে চেয়েছিল, সেই রাসু আজই তার বাড়ির পুকুরে ভাসমান লাশ। অথচ এই খুনটা সে করেনি, এইটুকু সে জানে, কিন্তু কে করেছে সেই হিসাব মিলছে না। চিত্রা স্থির চোখে লাশের দিকে তাকিয়ে আছে, দৃষ্টিতে ভয় নেই, আছে এক ধরনের জমে থাকা বিস্ময়। বজ্র একটু আগে ঘুম থেকে উঠেছে, সবকিছু যেন তার কাছে দুঃস্বপ্নের মতো লাগছে। আর জামেলাও নির্বাক, লাশের অবস্থা ভয়াবহ, শরীরের এক পাশ আলাদা করে দিয়েছে। কোন যন্ত্রের সাহায্যে নিষ্ঠুরভাবে কেটে ফেলেছে এই লোকটাকে? ফরাজ চিন্তিত মুখে নদীর ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি, কড়ালিকা দিয়ে কাপ চা করে আনেন তো।
চা আসতেই ফরাজ পুকুর পাড়ে বসে পড়লো। পায়ের ওপর পা তুলে বসতে নদীর চায়ের কাপটা তার কাছে তুলে দিল। চায়ের কাপে এক চুমুক দিয়ে ভদ্রভাবে বসে রইল সে। চুমুক দিতেই অব্র এগিয়ে এসে সিগারেট ধরিয়ে দিল। ফারাজ ধোঁয়া ছাড়লো। ধোঁয়ার ফাঁক দিয়ে একবার চিত্রার দিকে তাকালো। তারপর দৃষ্টি আবারও ভেতরের অন্ধকারে ঢুকে গেল। চিত্রাকে বউ করে এই বাড়িতে আনার পর জোহান ছাড়া পরিবারের কাউকে সে কখনো আঘাত করেনি, অথচ দিনের পর দিন খুনের সংখ্যা বেড়ে চলেছে। কেউ হিসেবে রাখে না কোথা থেকে এত ভুল শুরু হলো, কোন জায়গায় অঙ্কটা ভেঙে গেল। সবাই ফলাফল দেখছে, কিন্তু স্মরণীয় কিছু মিলছে না। ভারী অদ্ভুত, এই বাড়িতে খুনও যেন অঙ্কের মতোই ভুল এক জায়গা, অথচ উত্তরের বদলে যাচ্ছে সব জায়গায়। ঝামেলা মিটমাট হলো বিকেলের দিকটায়। দিনের আলো যখন ঢল পড়েছে এলাহি বাড়ির ভেতরটায়, তখন আবার ধীরে ধীরে নিজের স্বাভাবিক নীরবতায় ফিরে যাচ্ছে। ফারাজ স্টাডি রুমে ঢুকে ব্লেজার খুলে চেয়ারে বসলো। গাঢ় কাঠের গ্রান আর পুরনো বইয়ের নীরবতা ঘর জুড়ে। ইতালি থেকে ফোন এসেছে, কয়েকটা জরুরি মিটিং ছিল, ভিডিও কনফারেন্সে সেরে ফেলেছে সব। ফারাজের নতুন ফ্যাক্টরি কাজ প্রায় শেষের পথে। নতুন প্রোডাক্ট, বড় ঝুঁকি, কিন্তু ফরাজ এলাহি ঝুঁকি ভালোবাসে। ঠিক যেমন সে ভালোবাসে আগুন। চিত্রাকে নিয়ে তার মাথা ঘুরছে অন্য এক পরিকল্পনা। এবার সে একটা সারপ্রাইজ দিবে। এই তো 31 ডিসেম্বর চিত্রার 19 বছর পূর্ণ হবে। জন্মদিনের আগে পারফেক্ট কাজ শেষ করতে হবে, এটাই তার জেদ। আগুন সুন্দরীকে জন্মদিনে কি দেওয়া যায় এই ভাবনায় বহুদিন ধরেই ফরাজের মাথায় পাক খাচ্ছিল। গয়না না, গাড়ি। তাতে মন ভরে না। চিত্রা তার কাছে কোনো বস্তু নয় যে একখণ্ড ভবিষ্যৎ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে খুব ঠান্ডা মাথায় নতুন বিরাট প্রজেক্ট ফ্যাক্টরি গিফট করবে। অফিসিয়াল কাগজে নিজের হাতে সবকিছু চিত্রার নামে করে দিবে। ক্ষমতা, সম্পদ, পরিচয় সব মিলে এক অদ্ভুত ভালোবাসার দলিল। এতেই শেষ নয়। ডেনমার্কের এক মনোরম জায়গায় সে অনেক আগে একটি বাড়ি কিনেছে। সেখানে দাঁড়ালে একদিকে সমুদ্র দেখা যায়, অন্যদিকে মেঘের কোলে ভেসে থাকা পাহাড় উকি দেয়। সেই বাড়িটিও চিত্রার নামে। বাড়ির নাম রেখেছে চিত্রাঙ্গনা। নামটা মনে হয় ফারাজের ঠোঁটের অল্প এক হাসি চলে আসে। কি অসাধারণ তার নারীর নাম! শুনলেই মনে হয় আরেকটা জন্ম পেলে হয়তো নামটাকে ভালোবেসে যেতে ইচ্ছে করত। তবে ইদানিং মনটা কেমন যেন উল্টাপাল্টা ভাবনায় ডুব দেয়, যা ফারাজ চিন্তা করতেও চায় না। তাই যেন ফারাজকে আরো বেশি ভাবাচ্ছে। যে যা চিন্তা করে সে তা চিন্তা করাও পাপ। নিজের পাপই, তবুও মনে হচ্ছে তার এই চিন্তা করা বাদ দেওয়া উচিত সব পাপের ঊর্ধ্বে। চাইলে ফারাজ কবে এই খুনকে খুঁজে বের করতে পারত। তবে ওই যে তার সন্দেহের সুইচে বারবার একই জায়গায় আটকে যাচ্ছে। সেই সন্দেহকে সত্যি করতে হলে সহ্য করতে পারবে না। কেবল এই ভয়াবহতাকেই তাকে সামনের দিকে এগোতে হবে। ইচ্ছে করছে না কোনো সত্য খুঁজে বের করতে। তবে খুঁজতে গিয়ে নতুন বিরাট কিছু বের হয়ে আসে, তখন কি হবে? ফারাজ পরপর বেশ কয়েকটি সিগারেট জ্বালায়। পাপকে সে ছেড়ে দিলেও পাপ তাকে ছাড়তে চায় না। আসলেই এই কালে তুমি ভালো মনে তোমার নরক এখান থেকেই শুরু। মানুষ তোমায় ভালো থাকতে দিবে না। এখানে বেঁচে থাকতে হলে খারাপের সঙ্গে আর ভালোর সঙ্গে ভালো করতে হবে। ফারাজ অব্রকে রুম থেকে চলে যেতে বলল। একা থাকতে চাই সে। অন্ধকার রুমে কিছুক্ষণ চেয়ারের ওপর বসে রইল। কিছুক্ষণ ধ্যান করলো। রাতে রাজন বাড়ি ফিরেনি। জুনাইদ এলাহি ইদানিং রাত জেগে ঘরে ধ্যান ধরে বসে থাকেন। বজ্র নিজের ঘরে ছিল। রোশন তো বদলেই গেছে। সোহান এসব করবে না। এই রাসু নামক ব্যক্তিকে খুনকে করলো। খুনি কেন মারবে তাকে? ফারাজ আবারও পেছনে গেল। এর আগে যে সকল ব্যক্তিকে খুন করা হয়েছে সকলে সাধারণ মানুষ। বাড়িতে এসে আগেও দুজন কর্মচারী মারা গেছে। দুজনেই কাজ করতে এসেছিল, তারপর দুজনেই মৃত। তাদের যেভাবে মারা হয়েছে আজকের খুনটা একইভাবে করা হয়েছে। তার মানে খুনি একজনই। আর ফারাজ নিশ্চিত খুনি এই বাড়িতেই আছে। তবে সন্দেহ করার মতো কাউকে সে পাচ্ছে না। হঠাৎ অন্ধকার রুমের দরজা যথাসামান্য ফাঁকা হতে বাইরে থেকে আলো এসে ঘরে পড়ল।
অন্ধকার রুমের ভেতর চিত্রা ঢুকে বাতি জ্বালিয়ে ফারাজের দিকে মলিন মুখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এত কি ভাবছেন? ফারাজ এবার সামনের দিকে ঝুঁকে বসলো। চিত্রার দিকে মনোযোগ দিয়ে দৃষ্টিতে তাকাইয়ে বলল, তোমার না রক্ত আর অন্ধকারে ভয়? এখানে তো দেখছি কাছ থেকে লাশ দেখলেও ভয় করে না, ব্যাপার কি? চিত্রা বাঁকা একটু হাসলো। ভয় এক সময় করতো, এখন শক্ত হয়ে গেছি, সয়ে গেছে, বুঝলেন? এখন আর ভয় করে না। মাঝে মাঝে মনে হয় ওই লাশ আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। মানে এই যে চোখের সামনে স্বামীকে খুন করতে দেখলাম, এই বাড়িতে আসার পর থেকে লাশের পর লাশ দেখলাম, এমনকি একটাও লাশ আমার স্বামী নাকি সংলাম। ইতালি জুড়ে তার শাসন, সে সব কিছু দাপিয়ে বেড়ায়। যেই বাড়ির বউ হয়ে আসলাম জানতে পারলাম সে বাড়িও নাকি নারীদের জন্য জাহান্নাম। এখানে সবাই কেবল নারীদের অবহেলা করতে জানে, এখানে সবাই কেবল মেয়েদের অবহেলাই করতে জানে। সবাই অবহেলা করে মেয়ে জাতকে ধরে পাচারকারীদের হাতে তুলে দিতেও পিছপা হয় না। নারীর বেঁচে থাকা, পেট চলা যেন এই বাড়ির জন্য দুর্বল হয়ে পড়েছে। তো আমার কি দুর্বল হয়ে থাকলে চলবে বলুন? আর যে মেয়ে 8 বছর বয়সে পুরো পরিবারকে লাশ হতে দেখেছে, তার আবার ভয় কিসের? ফরাজ কিঞ্চিৎ চেয়ে থাকে চিত্রার দিকে, তারপর উঠে দাঁড়িয়ে বলে, থামলে কেন? নিজের পরিবারের খুনির সঙ্গে সংসার করছো, এটাও বলো। চিত্রা চুপ করে রইল। ফরাজ তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এটা কোথায় আটকে গেল সে? চারদিকে যাকে দেখে তার মধ্যেই দোষ, ছোটখাটো দোষ না হয় কোনো এক ভয়ঙ্কর দোষ। সবার হাতে রক্ত, তার তো এখন নিজের দিকে তাকাতেও ভয় করে। ফরাজ উঠে এগিয়ে এলো তার দিকে, চিত্রার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিয়ে বলল, তুমি চাও আমার সব খুনের শাস্তি হোক? তুমি চাও সব খুনিরা শাস্তি পাক? খুনিরা কেন না কোনো না কোনোভাবে শাস্তি পাবেই। হ্যাঁ, খুব জলদি। রাসু, সুলেমান, এলাহি সহ সকল পরিবারের খুন হওয়া আর 2 কর্মচারী খুনিকে আমি খুঁজে বের করব। একদিন এই জিনিসে হাত লাগাইনি, কিন্তু বউ যেহেতু বিচার চাইছে, তাহলে তো আমাকে একটা কিছু করতে হবে। সত্যি হলে আমার বিবিজানের ইচ্ছে বলে কথা। চিত্রা এবার পলক ফেলে ফরাজের দিকে তাকিয়ে বলল, ওরা তো মারাই গেছে, শুধু শুধু মৃত মানুষের খুনি নিয়ে সময় নষ্ট করে কি করবেন? তারা কবর থেকে উঠে আসবে। বাদ দেন এইসব। বাদ দেবো কেন ভেবে বলছো? খুনি বোধ হয় তোমার খুব কাছের মানুষ, তাই তুমি বাদ দিতে বলছো? বিবিজান, খুনিরা চিত্রার কাছের হয়? হয়তো, যেমনই হোক। এই যেমন হোক আমি। চিত্র প্রসঙ্গ বদলে বলল, আমি রুমে যাচ্ছি, ঘুম পাচ্ছে আমার, আপনি কাজ শেষ করে আসুন। বলে সে রুম থেকে বের হয়ে গেল। ফরাজ চেয়ে রইল কেবল তার যাওয়ার পথের দিকে। মাথায় একটা জায়গায় প্রশ্ন, এত ভোরে এই শীতের মধ্যে তাকে না জাগিয়ে চিত্রা সত্যি নিজের অস্তিত্বটা দূর করতে বাগানে হাঁটতে গিয়েছিল? হ্যাঁ, তাই হবে হয়তো, কারণ চিত্রা পবিত্র, তাকে নিয়ে এসব ভাবাও পাপ। তবে এই যে একটা কিন্তু থেকেই যাচ্ছে, পাপ আর পবিত্র দুটো যেমন একে অপরের বিপরীত, তেমনি কিন্তু দুটোর প্রথম অক্ষরও আবার এক। শীতের রাত, নদী পাড়ে বসে থাকা হিমেল হাওয়ায় গা কাঁপিয়ে দিচ্ছে। নদীর ধার ঘেঁষে একটি ট্রলার নীরবে থেমে গেল। ট্রলারের ভেতরে ছোট্ট রান্নার ব্যবস্থা, চুলায় আগুন জ্বলছে মৃদু আলো ছড়িয়ে। সে আগুনের চারপাশে সোহান, রাজন, জুনায়েদ গোল হয়ে বসে আছে। সোহানের মনে আজ অদ্ভুতভাবে হালকা। মায়ের শরীরের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। এই খারাপ খবরটাই যেন তার বুকের ভেতর জমে থাকা সব ভার কিছুটা নামিয়ে দিয়েছে। দীর্ঘদিন পর নিজের মনটাকে সুস্থ মনে হচ্ছে তার। ঠান্ডা হাওয়ার মাঝেও ভেতরটা যেন স্থির উষ্ণতা কাজ করছে। মনে মনে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজ আর রক্তে হাত রাঙাবে না। আজ হত্যা নয়, তারা নয়, লুকোচুরি নয়, আজ শুধু পরিকল্পনা। সামনে কি আসছে, কোন পথে হাঁটবে সে, সেই হিসাবটা কষার রাত আজকেই। মদের আসরে আজ বহুদিন পর জুনায়েদ এলাই যোগ দিয়েছেন। বয়স কম নয়, সে জানে বয়স আর কমবেও না। তবে এ বয়সে কামানো টাকার ইচ্ছা হলেও সব করা যায়। স্ত্রীকে সে ভালোবাসত, এতে সন্দেহ নেই। তবে পুরুষ বয়স বাড়লে
শুকায় যায় যেন। চাচার এই অবহেলা দশায় শেষমেশ রাজন লোক পাঠিয়েছে, বড়ঘাটে লঞ্চ বেরানো হচ্ছে। আজ রাতটা সেখানে হেব্বি কাটাবে জুনায়েদ এলাহির। ইতিমধ্যে সিফাতও সেখানে পৌঁছে গেছে। নারীর নরম ডাকে চুম্বকের টানের মতোই যেন টান খাচ্ছে। ফলে পড়ে থাকলো রাজন আর সোহান। রাজনকে আজ অস্বাভাবিক রকম চিন্তিত লাগছে। একের পর এক সিগারেট জ্বালাচ্ছে। ধোঁয়া টানতে টানতে বুক ভারী হয়ে আসছে যেন। ঠান্ডা যেন জমে উঠেছে তার ভেতরে, তবুও তার খেয়াল সেদিকে নেই। সোহান মুখ পানে চেয়ে চিবোতে চিবোতে বলল, কিছু হয়েছে নাকি? পেরেশান লাগছে তোমাকে? রাজন চাপা স্বরে বলল, চিন্তার বাইরে থাকায় ওপরে আছে। রোশনকে যে ডিলটা দেওয়া হয়েছিল সেটা হাতছাড়া হয়ে যাবে নাকি? কি হবে আজই জানতে পারবো। ওরা ফোন দিয়ে জানাবে। চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। নিজের সবজি কিছু এই ডিল পাওয়ার জন্য লাগিয়ে দিয়েছি। এটা না পেলে আমি শেষ। চিন্তা কইরো না, পাইয়া চাপা। পাইলেই ভালো, না পাইলে রক্ত ঝরবে। সোহান চোখ কুচকে তাকালো। রোশন খুন করবা নাকি? রোশনকে খুন করবা? রাজন কোনো জবাব দিল না, শুধু আগুনের দিকে তাকিয়ে রইল। তার চোখে সব বলে দিচ্ছে, কিন্তু সোহান সেই ভাষা বুঝে কি না তাতে রাজনের কিছু যায় আসে না। হঠাৎ সোহান আবারও বলল, এবার আর থামলে চলবো না। এই নিয়ে দুইবার ফরাসিরে মারতে গিয়েও মারতে পারি নাই। শালা বাচ্চা গেছে, এবার ছালে হইব না। প্যান কিন্তু শক্ত মতো করতে হইব। রাজন ধীরভাবে বলল, ফারাজরে মারলে কি লাভ? সোহান ঠোঁটের করে হাসি টানলো। লাভ? এলাহি বাড়ি, সব সয় সম্পত্তি সব ফারাজের নামেই। সে মরলে ভাগ পাবে তুমি বা তোমরা। জোহান নাই, নিরীহ নাই, তোমার বোন ফারিয়াও চইলা গেছে। রোশনের এসবের প্রতি আগ্রহ নাই, তাই সবই তুমি পাইবা। তুমি পাইবা টাকা সম্পদ, আর আমি পামু চিত্রারে। রাজনের কপালে ভাঁজ পড়লো। এভাবে সে আগে ভাবেনি, অথচ এই মুহূর্তে তার টাকার প্রয়োজন ভয়াবহ। বার্সার চিকিৎসা, নিজের অজানা অবৈধ ব্যবসা দাঁড় করানোর, সবকিছুতেই টাকার চাপ। উপরোক্ত পাচারকারীদের হাতে মেয়ে তুলে দেওয়ার ব্যবস্থা এখন মন্দা। মেয়েরা পড়ালেখা শিখে চালাক হয়ে যাচ্ছে, আর কতদিন এই পথে চলবে তা বলা মুশকিল। তার ওপর সোহানের পুরান ঢাকার গোডাউনের আগুন লাগার পর কোটি কোটি টাকার ব্যবসার ক্ষতি। ব্যবসা আবার দাঁড় করানোর মতো চালান নেই। এত মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ জোগাড় করা কি মুখের কথা নাকি? মানুষের ধীর কি জ্বলছে, আর তার আলোয় রাজনের চোখ ধীরে ধীরে জমে উঠেছে। আর ভয়ঙ্কর এক সিদ্ধান্তর ছায়া। হ্যাঁ, এবার হয়তো ফারাজের বিদায় নিতেই হবে। কেবল একটা সুযোগ প্রয়োজন। তবে ফারাজের আগে আরেকটা জনকে সরানো দরকার। আর বাকি রইল চিত্রা। ফারাজ মরলে তার তৈরি করা রাজত্বে মালিক হবে অন্য কেউ। আর চিত্রা তো মেয়ে মানুষ, তাকে নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। পুরুষ নারীদের যেমন চলবে না, পুরুষ নারীকে যেভাবে চালাবে, নারী ঠিক সেভাবেই চলতে বাধ্য। চিত্রা চিত্রা ঝামেলা করলে বুদ্ধি খাটিয়ে সোহানের হাতে মরণ লিখবে ওই রাজন এলাহি। রাজন আরেকটু মাথা ঘামালো, কিছুক্ষণ চিন্তা করে বলল, এবার ফারাজ সরে যাক, এই এলাহি বাড়ি আমার হবে। তখন কাকে কেমন করে দাবার কোট থেকে সরাতে হবে তা আমি নিজেও জানি। রাজন চোখ বন্ধ করে স্বাভাবিক নিঃশ্বাস ছাড়লো, তারপর হেসে বলল, বার্সা, খুব জলদি আমি তোমাকে এলাহি বাড়ি নিয়ে আসবো। সেদিন এই বাড়ি হবে কেবল আমার আর তোমার, আমাদের দুজনের। ভোর ফুটতে অনেক দেরি। নেশাগ্রস্ত পা টেনে রাজন ঘরে ঢুকতেই তার মাথাটা হঠাৎ গরম হয়ে উঠল। নদীর টেবিলের ওপর ঘুমিয়ে আছে। কি আশ্চর্য শান্তির ঘুম! কত যত্ন করে সেজেছে, চুলগুলো খোলা, মুখে ক্লান্তির ছাপ নেই। অথচ কালীকে যতই সাজানো হোক, কালী তো কালী, মা লক্ষ্মী বা সরস্বতী তো হয় না। রাজন কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল নদীর দিকে। এই শান্ত আর অসহ্য মনে হচ্ছে সবকিছু। একদিকে তার রাবসা যন্ত্রণায় আকুপাকু করছে, অন্যদিকে এই মহারানী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এমন রাত তো কেবল রাবসার প্রাপ্য, নদী নয়। জীবনে রাবসা না এলে রাজন বুঝতে পারতো না ভালোবাসার মূল্য। এই যে আগে 3টে বিয়ে, নদী, তার জীবনে আসা অসংখ্য নারী, কেউ তাকে ভালোবাসতে শেখাইতে পারেনি, কেবল রাবসাই পেরেছে। রাবসার রূপের এমন বর্ণনা করার ভাষা নেই। কবি হলে কবিতার শব্দে হারিয়ে ফেলতো। তার চোখ বাঁধানো সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে থাকতেও সৌন্দর্যেরা যেন লজ্জা পেত। রাজন চারপাশে চোখ বুলায়। ঘরটা তো সাজানো কেন? সে আলতো করে নদীর চুলে হাত বুলিয়ে দিল। মুহূর্তেই সেই কোমল স্পর্শে যেন হিংস্র মুঠোয় আটকে গেল। আচমকা চুলের মধ্যে চাপ ধরতেই ব্যথায় ধরফড়িয়ে উঠে বসলো নদী। এত সেজেছিস কেন?
লাং ডেকে বাসর সারতেছিস নাকি বান্দির বাচ্চা? বুইড়া বয়সে তোর কিসের এত সাজা লাগবো? নদীর চোখে জল চলে এলো। আজ তাদের বিবাহ বার্ষিকী। রাজন কি সত্যি ভুলে গেছে? চুলের মুঠি ছেড়ে দিতে নদী কাপা গলায় জিজ্ঞেস করলো, খাবেন না? আজকে আপনার পছন্দের সব খাবার রান্না করেছি আমি। ইচ্ছা নাই। খাওয়ার ইচ্ছা তোর মতো বেশাতে দেখা ফোঁস। শব্দগুলো ছুরির মতোই বিঁধলো নদীর গায়ে। নদীর চোখ ভিজে উঠল। রাজনের জন্য আজ কত যত্ন করে সেজেছিল সে, অথচ তার স্বামী তাকে কিসের সঙ্গে তুলনা করলো? বুকের ভেতর আগুন জ্বলছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। চোখের জল লুকাতে নদী মেয়ের কাছে যেতে উদ্যত হতে পেছন থেকে রাজন হঠাৎ করে আঁচল টেনে নিজের মুঠোয় করে নিল। কই যাস? পেটে ক্ষুধা নাই কইছি, কিন্তু শরীরে আছে। নদীর মুখে কোনো শব্দ নেই, চোখে শুধু জল, সহ্য করতে না পারার জল। প্রশ্ন জাগে, কেন নদীর নিজস্ব কোনো অস্তিত্ব নেই? কেন সাগরটাকে ছাড়া তার চিরকালই অসহায়? শরীরের ক্ষুধা মেটাতে দেরি হলেও নদীর ক্ষতবিক্ষত শরীরটা জঘন্য অবহেলা করতে রাজনের এক মুহূর্ত দেরি লাগলো না। শীতের ভোরবেলা গোসল সেরে দরকারি ফোনে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে চলে গেল। হঠাৎই খেয়াল করলো রুমে ফিরতে ইচ্ছে করছে না। সাদিকে একটা সিগারেট ধরালে মন্দ হয় না। সাদের শেষ সিঁড়িটা পেরোতেই দরজাটা হালকা খুলতে কানে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। রাজন থমকে গেল। এমন সময় সাদে কে থাকতে পারে? কার সঙ্গে কথা বলছে? আরো মনোযোগ দিয়ে শুনতেই গলার স্বর চিনে ফেললো সে। এটা তো ফারাজ ইলাহি। ঠিক তখনই কানে ভেসে এলো স্পষ্ট কিছু কথা। আমি যে করেই হোক 2-1 দিনের মধ্যে ইতালি আসছি, আর ঝামেলা আমাকে শেষ করতে হবে। সমস্যা নেই, চিত্রাকে বুঝিয়ে মানিয়ে নিব। আচ্ছা, রাখলাম। এক মুহূর্ত দেরি না করে রাজন দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমতে গেলেই নিজের রুমে ফিরে এলো। বারান্দা দিয়ে ঘাপটি মেরে বসে পড়লো। কিছুক্ষণ সিগারেটের ধোয়ার সঙ্গে সময় কাটিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে সে সোহানকে ফোন করলো। সোহান তখন কাঁচা ঘুমে, একটু আগে শুয়েছিল। 3 বারের মাথায় ফোন ধরেই অশ্লীল গালাগালি শুরু করলো। রাজন তাতে আরো খুশি হলো। ঠান্ডা গলায় সে বলল, ভালো খবর আছে। এই সময়টা চিত্রা আর ফরাজ আলাদা করার। ফরাজিলা ইতালি যাচ্ছে। এই সুযোগে আমি তার বাড়ি দখল করব, আর তুমি তার নারী। এবার আমাদের পালা, কি বলো?